আজকে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ এটা নিয়ে আলোচনা করব। আমরা জানি পদার্থের তিনটে অবস্থা হয়, কঠিন, তরল এবং গ্যাসীয়। এটা আমরা জানি যে পদার্থের তিনটে অবস্থা, যদিও বর্তমানে আরও দুটো অবস্থা যেমন অতি তরল অবস্থা, প্লাজমা অবস্থা সম্পর্কেও জানা গেছে। তবে আমরা প্রধানত বলবো পদার্থের তিনটে অবস্থা: এক কঠিন অবস্থা, দুই তরল, আর তিন হচ্ছে গ্যাসীয়। আমাদের আজকের বিষয় হচ্ছে এই গ্যাস সংক্রান্ত। গ্যাস আলোচনা করতে গেলে যে তিনটে প্যারামিটার অবশ্যই উল্লেখ করতে হবে সেটা হচ্ছে পি মানে হচ্ছে প্রেসার, ভি হচ্ছে তার ভলিউম মানে আয়তন, চাপ, আয়তন এবং টেম্পারেচার। এখানে আমরা বড় হাতের টি লিখছি। ছোট হাতের টি আর বড় হাতের টির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। ছোট হাতে যদি টি হয় ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে, তাহলে ওটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডকে ইন্টিগ্রেট মানে বুঝায়। তাহলে ছোট হাতে যখন টি হবে সেটা আমরা বোঝাবো কি না ডিগ্রি সেন্টিগ্রেডকে, আর বড় হাতে টি কে উল্লেখ করব কখন না কেলভিনের ক্ষেত্রে। কেলভিন বলার ক্ষেত্রে কেলভিন উষ্ণতা যখন কেলভিনে হবে তখন আমরা বড় হাতের টি, আর ডিগ্রি সেন্টিগ্রেড যখন হবে তখন আমরা কিন্তু ছোট হাতের টি বুঝবো। এই দুটো কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। অনেকে ভাবে যে ছোট হাতের এবং বড় হাতের একটা টি হলেই হবে, তা নয়। ছোট হাতের টি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, বড় হাতের টি হচ্ছে কেলভিনকে বোঝায়। তাহলে আমরা দেখছি যে গ্যাস বলতে গেলে তিনটে প্যারামিটারই আমাকে জানতে হবে। কি ফার্স্ট আসবে হচ্ছে প্রেসার মানে চাপ। চাপ কাকে বলে? চাপ সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা আগে থেকে জানি যে একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলে থাকি। একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বল। কিন্তু যদি আমরা একটু ভালোভাবে লিখি তাহলে কি হবে? আমরা এইভাবে লিখতে পারি যে গ্যাস অণুগুলি ধাক্কার ফলে, গ্যাস অণুগুলি সবসময় গতিশীল আমরা জানি। তাহলে গ্যাস অণুগুলির মধ্যে কি হয়? ধাক্কার হয়। সেই ধাক্কার ফলে কি হয় না সেখানে দেওয়ালে, পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ হয়, পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে চাপ বলে। এই চাপকে আমরা কি দিয়ে লিখি? এই চাপকে বড় হাতের পি দিয়ে আমরা লিখি। তাহলে আমরা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলি তা বলবো না। আমরা এই যেহেতু আমরা গ্যাস নিয়ে আলোচনা করছি তাহলে বলবো গ্যাসের অণুগুলি ধাক্কার ফলে পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ হয় তাকে বলা হয়ে থাকে, তাকে চাপ বলে। তাহলে এই যে আমরা বলছিলাম এই যে এই অণুগুলির যে গতিশীল, সেটা যে তাদেরকে একত্রে বলা হয় থাকে গতিতত্ত্ব। তাদের সংখ্যা গতিশীলতার সাপেক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া আছে, তাকে বলা হয় গ্যাসের গতিতত্ত্ব, যেটা আমরা এই অধ্যায়ের শেষে জানতে পারবো। তাহলে আমরা আপাতত এইটুকুই জানবো যে গ্যাসের অণুগুলি গতিশীল। গ্যাসের অণুগুলো গতিশীল আছে বলেই গ্যাসের মধ্যে চাপ বা গ্যাসের মধ্যে ব্যাপন, এই দুটো ধর্ম আমরা দেখতে পাই। তাহলে গ্যাসের মধ্যে দুটো ধর্ম আমরা দেখি, যে ব্যাপন ধর্ম, চাপ। তো চাপ আর ব্যাপন কিসের জন্য না গ্যাসের গতির জন্যই এটা দেখা যায়। তাহলে এই যে আমরা চাপ বললাম, এই চাপের প্রথম পরীক্ষাটা কে করেছিল? প্রথম যে চাপ সংক্রান্ত যেটা বলেছিল সেটা হচ্ছে টরিসেলি। অনেক বই টরিচেল্লি আছে, অনেক বই টরিসেলি আছে। তিনি কি করেছিলেন? তিনি একটা সরু নল নিয়েছিল, সেই সরু নলের মধ্যে তিনি পারদ দ্বারা পূর্ণ করেছিলেন। পূর্ণ করার পর সেটাকে বুড়ো আঙুল দিয়ে চেপে, এটা ধরো পারদ দ্বারা পূর্ণ রয়েছিল। এইবার এই যে পারদ পূর্ণ একটা পাত্রকে তিনি কি করলেন? আর একটা নলকে একটা পারদপূর্ণ পাত্রের মধ্যে উপর করে দিলেন। তাহলে কি হওয়া উচিত ছিল? সমস্ত পারদ, এই যে নলের মধ্যে যে পারদগুলো আছে সেই পারদগুলো কিন্তু এই যে আমার পাত্র, সেই পাত্রের মধ্যে কিন্তু পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পড়লো না। কেন পড়লো না? দেখা গেল যে অল্প একটু পড়েছে,
বাকি জায়গাটা, এই যে জায়গাটা এইটুকু পড়েছে, বাকিটা কিন্তু ইনট্যাক্ট, মানে ওখানেই থেকে গেছে। তার মানে এটা কেন পড়লো না? তখন টরিসেরি বলল যে বাতাস কি করে, বাতাস এই যে পারদের উপর একটা চাপ প্রয়োগ করছে, সেই চাপের জন্য কি হচ্ছে, এই পারদগুলো নিচে পড়ছে না। এই যে চাপ, এটাকেই বলা হয়ে থাকে বায়ুমণ্ডলীয় চাপ। এবং এই যে বায়ুমণ্ডলীয় চাপ মাপার যে যন্ত্র, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ব্যারোমিটার। বায়ুমণ্ডলীয় চাপ মাপার যে যন্ত্র, তাকে বলা হয়ে থাকে ব্যারোমিটার। এবং এই যে শূন্যস্থান যেটা তৈরি হলো, এটাকে বলা হয়ে থাকে, টরিসেলি যেহেতু করেছে তাই জন্য একে টরিসেলি শূন্যস্থান বলা হয়ে থাকে। টরিসেলি শূন্যস্থান। তাহলে টরিসেলি শূন্যস্থানে কে থাকে না, টরিসেলি শূন্যস্থানে থাকে হচ্ছে পারদ বাষ্প। তাহলে টরিসেলি শূন্যস্থানে থাকে হচ্ছে পারদ বাষ্প। তাহলে এই যে আমরা বললাম, এই সংজ্ঞাটাকে যদি আমরা গাণিতিক রূপে প্রকাশ করি, যে চাপ পি সমান সমান, তাহলে কি দাঁড়াবে, এইচ ডি আর জি। কোনো বইয়ে জি আছে, কোনো বইয়ে এ আছে। তোমাদের বইগুলোতে এ বেশি এখন দেখা যায়, তাই এ লিখলাম। তাহলে চাপ সমান সমান আমরা কি বলতে পারি, এই সংজ্ঞা অনুসারে বল বাই হচ্ছে ক্ষেত্রফল আমরা বলতে পারি। বল বাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এককটা তাহলে আমরা কি বলতে পারবো, এসআই পদ্ধতি যদি হয় তাহলে চাপের একক কি হবে। তাহলে দেখো, আমরা এই যে গাণিতিক রূপ আছে সেইটা দেখে আমরা কিন্তু তার এককটাকে বলতে পারবো। যেমন এসআই পদ্ধতিতে বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন, তাহলে আমরা উপরে নিউটন লিখলাম। আর ক্ষেত্রফলের একক কি, বর্গমিটার, তাহলে নিচে বর্গমিটার লিখলাম। তাহলে নিউটন পার বর্গমিটার, এটা কিন্তু এসআই পদ্ধতি। সিজিএস কি হলো, সিজিএস হতো ডাইন পার হচ্ছে বর্গ সেমি হতো, কারণ সেন্টিমিটারের জায়গায় সেন্টিমিটার হতো, ডাইনের জায়গায় নিউটন, আমরা জানি সিজিএস হলে। তাহলে লিখে দিচ্ছি একবার, সিজিএস পদ্ধতি যদি হতো তাহলে আমরা কি লিখতাম, উপরে লিখতাম হচ্ছে ডাইন আর নিচে লিখতাম হচ্ছে বর্গ সেমি, সেন্টিমিটার আমরা লিখতাম। তাহলে তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারলে। এইটা হচ্ছে প্রমাণ, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কাকে বলা হয়? দেখো, কোনো কিছুকে মাপতে গেলে আমরা জানি যে ধরো কোনো ওজন করতে যায়, কোনো কিছুকে মাপবো বা কোনো দৈর্ঘ্য মাপতে যায়, তার কিন্তু একটা প্রমাণ, স্ট্যান্ডার্ড একটা ভ্যালু থাকে। তেমনিভাবে চাপ মাপার জন্য প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োজন হয়ে থাকে, যাকে নির্দিষ্ট করে অন্য কারো চাপকে মাপা হয়ে থাকে। যেমন ধরো, তোমরা তো জানো যে ফ্রান্সের কি হয়, প্যারিস শহরে একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের একটা ধাতু রাখা আছে। সেই ধাতুর দুটো দাগ দেওয়া আছে, এই মাঝের যে দাগ তাকেই বলা হয়ে থাকে একটা মিটার, 1 মিটার, একেই বলা হয় প্রমাণ মিটার। তাহলে প্রত্যেকটা জিনিসকে মাপার জন্য তার একটা প্রমাণ ভ্যালু থাকবে, স্ট্যান্ডার্ড একটা ভ্যালু থাকবে, যাকে কেন্দ্র করে অন্যদের চাপকে মাপা হবে। যেমন আমরা বলি, কোনো ছেলেকে আমরা ভালো বলি, কেন? আমরা অন্য ওই ক্লাসের অন্য ছাত্রের তুলনায় তার রেজাল্টটাকে দেখে আমরা তাকে ভালো বলি। তাহলে একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু থাকবে, যার সাপেক্ষে আমি অন্যটাকে নির্ণয় করব। তাহলে চাপের ক্ষেত্রেও তাই, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ একটা আর রয়েছে, যার সাহায্যে অন্য কিছু চাপকে আমরা মাপতে পারি। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোথায় না, সমুদ্র পৃষ্ঠে, সমুদ্র পৃষ্ঠে 76 সেমি। আবার অঙ্কের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতে তোমরা দেখবে 760 mmHg বলা হয়। দীর্ঘ পারদ স্তম্ভের যে চাপ থাকে, পারদ স্তম্ভের যে চাপ প্রয়োগ করে, পারদ স্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় থাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এটা প্রমাণ বায়ুমণ্ডলীয়। তেমনি দেখো, আবার অনেক সময় অনেক পরীক্ষাগারে অনেক গ্যাসের চাপকে মাপতে হয়। সেই গ্যাসের চাপ মাপার জন্য কি ব্যবহার করা হয়, ম্যানোমিটারকে ব্যবহার করা হয়ে থাকে। কোনো একটা প্রমাণ, গ্যাসের চাপকে মাপার জন্য, কোনো একটা পাত্রে গ্যাস রয়েছে, সেই গ্যাসের চাপ মাপার জন্য কি করা হয়, ম্যানোমিটারকে ব্যবহার করা হয়। এই ম্যানোমিটার আমরা দেখবো যে 2 প্রকারের হয়। একটা হচ্ছে খোলামুখ ম্যানোমিটার, একটা খোলামুখ মানে যা 2 প্রান্তটাই খোলা থাকে, আর একটা হচ্ছে বদ্ধমুখ
ম্যানোমিটার। তাহলে দুই ধরনের ম্যানোমিটার আমরা পাবো, একটা হচ্ছে খোলামুখ আর একটা হচ্ছে বদ্ধমুখ। ম্যানোমিটারটা কেমন হয়ে থাকে? ম্যানোমিটার ইউ আকৃতির একটা নল। ম্যানোমিটারটা আসলে হচ্ছে একটা ইউ আকৃতির নল, যার হচ্ছে সমস্ত জায়গায় কি হয়, ব্যাসার্ধ হচ্ছে সমান হয়ে থাকে, ইউ আকৃতির। এবং এর একটা ছোট বাহু থাকে, একটা হচ্ছে বড় বাহুটা থাকে। এই যে ছোট বাহুটা দেখছো, এই ছোট বাহুটাই যে গ্যাসের চাপ মাপা হয়, সেই গ্যাসের যে পাত্রে রাখা আছে সেই পাত্রের সাথে যুক্ত করা হয়ে থাকে। ধরো এখানে একটা পাত্র রয়েছে, যে পাত্রের মধ্যে গ্যাস রয়েছে, তাহলে এই হচ্ছে একটা গ্যাস, এখানে ধরো একটা গ্যাস রয়েছে, এখানে পি গ্যাস রয়েছে, মানে যে গ্যাস রয়েছে তার চাপ। আর এই জায়গাতে থাকে হচ্ছে পারদ, পারদ দ্বারা পূর্ণ হয়ে থাকে। তাহলে এই জায়গাতে ধরো পারদ আছে। তাহলে তিন ধরনের জিনিস হতে পারে। এক হতে পারে যে এই ছোট নলের পারদ স্তম্ভ বড় নলের পারদ স্তম্ভ সমান, বা দুই হতে পারে যে এর তুলনায় পারদ স্তম্ভ বড়, পারদ স্তম্ভ যেটা বড় নলের পারদ স্তম্ভটা উঁচু, বা এরকম হতে পারে যে এখানে উঁচু এখানে নিচু, এটাও হতে পারে। আর এটা যেহেতু মুখটা খোলা, তাই জন্য একে খোলা মুখ ব্যারোমিটার বলা হয়ে থাকে, ম্যানোমিটার বলা হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে যদি ছোট বাহুর এবং বড় বাহুর দুটোরই যদি লেভেল যদি সমান হয়, তাহলে আমরা বলবো যে এই যে গ্যাসটা রয়েছে, এই যে পাত্রের মধ্যে যে গ্যাসটা রয়েছে, তার চাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে থাকে। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমাকে জানতে হবে। কোনো গ্যাসের চাপ বের করতে গেলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডল, এর সাপেক্ষে আমি অন্য চাপকে নির্ণয় করব। আবার দ্বিতীয়টা আমি বললাম, আর তার আগে বলে দিই, এই মুখটা যদি বন্ধ থাকে তখন তাকে বলা হয় বদ্ধমুখ ম্যানোমিটার। আচ্ছা, এই খোলা মুখ নিয়েই আলোচনা করি। তাহলে আর একটা আমি ম্যানোমিটার ইউ আকৃতির নল আমি নিলাম, যার একটা ছোট আর একটা হচ্ছে বড় নল থাকে। এইবার একেও আমি কি করলাম না, একটা এখানে গ্যাস রয়েছে, পি গ্যাস আমি বলছি, চাপ নিলাম। এইবারে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে এর পারদ হচ্ছে এই লেভেলে আছে, আর বড়র ক্ষেত্রে কিন্তু অনেক উঁচু লেভেলে আছে, অর্থাৎ এখান থেকে এটা প্রমাণিত হয়, দেখো বাতাস এখানে চাপ প্রয়োগ করছে, কিন্তু দেখো ভেতরে চাপ বেশি বলেই কি হচ্ছে, এই পারদটা কি হচ্ছে বেশি লেভেল পর্যন্ত এই পারদকে উপরে উঠে দিচ্ছে, অর্থাৎ এখানে চাপটা বেশি। তাহলে এই ক্ষেত্রে গ্যাসের চাপ কেমন হবে? যদি পারদ যদি উঁচু নল মানে বড় নলে যদি উঁচুতে থাকে, তাহলে আমরা পি গ্যাস সমান সমান আমরা কি বলবো? তাহলে পি গ্যাস সমান সমান আমরা এখানে বলবো যে চাপটা বেশি, তাহলে এর চাপটা বেশি, তা কতখানি? এই অ্যাটম এটিএম মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে এটিএম দিয়ে লেখা হয়, প্লাস কতখানি লিখবো না, এই যে লেভেলটা দেখো যতখানি ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটাকে এখানে যোগ করে দিতে হবে। আবার দেখো আর একটা সম্ভাবনা আছে, ইউ আকৃতির নল নিলাম, ইউ আকৃতির নল আছে। এইবারে যে গ্যাসটা নেওয়া হচ্ছে, দেখা গেল এখানে পি গ্যাস কি হচ্ছে, পারদ এবার কি হচ্ছে, পারদ হচ্ছে ছোট নলের পারদটা বেশি উঁচুতে রয়েছে আর এটার কম উঁচুতে রয়েছে। তার মানে কি? তার মানে বাতাসটা বেশি চাপ প্রয়োগ করেছে, তাই জন্য ঢুকে গেছে, এইদিকে কি হচ্ছে কিছুটা উঠে গেছে। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বায়ুমণ্ডলীয় চাপটা বেশি, আর এই যে চাপটা ভেতরে যে গ্যাস রয়েছে সেই গ্যাসের চাপটা কম। তাহলে এই চাপটাকে তাহলে বিয়োগ করে দিতে হবে। কত বিয়োগ করব না, এইচ, এই যে ডিফারেন্স যেটা আছে এইটাকে বলা হয় এইচ, এইটাকে কিন্তু বিয়োগ করে দিতে হবে। আমরা যদি একটা অঙ্ক করি তাহলে কিন্তু আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। অঙ্ক ছাড়া কিন্তু কখনোই অধ্যায় ভৌত বিজ্ঞানকে কখনোই সঠিকভাবে করা যায় না। যেমন একটা প্রশ্ন দিচ্ছি যে একটি খোলামুখ ম্যানোমিটার, এই যেগুলো বললাম এগুলো সবই হচ্ছে খোলামুখ ম্যানোমিটার। খোলামুখ ম্যানোমিটারের এক প্রান্ত গ্যাসপূর্ণ পাত্রের সাথে, দেখো গ্যাসপূর্ণ পাত্র রয়েছে,
এক প্রান্ত গ্যাসপূর্ণ পাত্রের সঙ্গে যুক্ত আছে, পাত্রের সঙ্গে যুক্ত, এবং অপর প্রান্ত খোলা আছে। দেখো উপরে যে ছবিগুলো এঁকেছিলাম সেই একই রকম ভাবে একটা অঙ্ক লিখছি, অপর প্রান্ত হচ্ছে খোলা। যদি খোলা বাহুর মানে বড় বাহু, কিন্তু এটা খোলা বাহুর যে পারতল গ্যাস পাত্রের সাথে যে যুক্ত, গ্যাস পাত্র মানে এটাকে হচ্ছে গ্যাস পাত্র বলা হয়, গ্যাস পাত্রের সঙ্গে যুক্ত বাহুর পারতল অপেক্ষা 20 সেমি উপরে আছে, 20 সেন্টিমিটার উপরে থাকে, তবে পাত্রে আবদ্ধ গ্যাসের চাপ ATM এককে প্রকাশ করো। দেখো কি বলেছি, অঙ্কটাকে ভালো করে বোঝো আর ছবিটাকেও বোঝো, যে একটি খোলামুখ ম্যানোমিটারের এক প্রান্ত গ্যাস পাত্রের সাথে যুক্ত, অপর প্রান্ত খোলা, এগুলোর মতোই। যদি খোলা বাহুর পারতল গ্যাস পাত্রের সাথে যুক্ত বাহুর পারতল অপেক্ষা 20 সেমি, মানে এই ছবিটার মধ্যে, মানে খোলা বাহুটার পারতলটা উঁচুতে রয়েছে গ্যাস পাত্রের সাথে যেটা যুক্ত আছে তার তুলনায়, তাহলে আবদ্ধ গ্যাসের চাপ ATM এককে প্রকাশ করো। তাহলে ATM এককে প্রকাশ করতে গেলে এই যে সূত্র আছে এই সূত্রটাকে প্রয়োগ করতে হবে। কি সূত্র? না P গ্যাস সমান P অ্যাটমসফিয়ার প্লাস হচ্ছে H। দেখো আমরা জানি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কত, 76 সেমি পারদ স্তম্ভ চাপ। তাহলে 76কে প্লাস কত করব, এই 20 সেমি আছে 20কে যোগ করে দাও, তাহলে কত হবে 70 80 90 96 সেমি, এবং শুধু সেন্টিমিটার লিখলে ভুল হবে, AC। তাহলে 96 সেমি পারদ স্তম্ভ চাপে সমান হবে। গ্যাসের সূত্রাবলী, দেখো গ্যাস অধ্যায় পড়ার সময় কতগুলো সূত্র আমাদেরকে কিন্তু জানতে হবে। তার মধ্যে সবার আগে যে সূত্রটা আসে, যেটা খুব প্রচলিত, সেটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র কিন্তু আমাকে ফার্স্ট জানতে হবে। বয়েলের সূত্রটা কি না, বিজ্ঞানী রবার্ট বয়েল কি করেছিলেন না 1662 সালে তিনি একটি সূত্র দিয়েছিল গ্যাসের উপর গবেষণা করে। তো সেই সূত্রটাকে আমরা বলি বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কি বলেছিল না, স্থির উষ্ণতা কিন্তু এখানে স্থির থাকবে। তাহলে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, কি হবে না, গ্যাসটির মধ্যে যে চাপ আছে গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো এই যে আমরা গাণিতিক এই সমীকরণ যে আমরা পাবো সেটা কেমন হবে, দেখো আমরা চাপ বলছি, এই চাপকে আমরা P দিয়ে লিখি, তোমরা জানো। আর আয়তনটা কি বলেছে, মানে গ্যাসের আয়তন, মানে প্রথমে আয়তন দিচ্ছি, গ্যাসের আয়তন কি হয়, চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে এই যে বললাম চাপ P, এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, নিচে P লিখবো। কোনো কিছুকে সমান করতে গেলে আমাকে একটা ধ্রুবক আনতে হবে, আমি এখানে একটা ধ্রুবক আনলাম K। তাহলে আমরা কি পাবো না, PV সমান কিন্তু আমরা K পাবো। তাহলে PV যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরে গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল কিন্তু কি হয়ে থাকে, ধ্রুবক হয়ে থাকে।
এবং এটা কার উপর নির্ভরশীল, এই কে যে ধ্রুবক কার উপর নির্ভরশীল, গ্যাসটির চাপ এবং হচ্ছে আয়তনের উপর নির্ভরশীল হয়ে থাকে। তাহলে আমরা এই ক্ষেত্রে P1 V1 সমান সমান P2 V2 বলতে পারি। তাহলে এই সূত্রটাকে আমরা তাহলে কি বলবো, P1 এই P2টাকে যদি এদিকে আনি তাহলে P2 সমান সমান V2 বাই হচ্ছে V1 এখান থেকে চলে আসবে। তাহলে এটা হচ্ছে তার হচ্ছে গাণিতিক রূপ। তো এই যে আমরা সমীকরণগুলো পেলাম এর উপরে কতগুলো গ্রাফ তোমাদের আঁকতে দেয়। যেমন ধরো পির সাথে যদি ভির যদি বলা হয়, পির সাথে ভির গ্রাফ আঁকলে কেমন হবে, মানে পি হচ্ছে এখানে কি অ্যাটমসফিয়ার মানে এটিএম এককে লেখা হয়, আর ভি হচ্ছে যদি লিটারে হয়ে থাকে তাহলে তাদের যে রূপটা হবে সেটা ধর এই ধরনের হয়ে থাকবে। একে বলা হয় সমপরাবৃত্ত। এই যে গ্রাফটা আমি আঁকছি একে বলা হয় থাকে সমপরাবৃত্ত একটা লেখচিত্র আমরা কিন্তু পাবো, সমপরাবৃত্ত পাবো। তাহলে কি হচ্ছে দেখো, চাপ পরিবর্তন যখন হচ্ছে মানে চাপটা যত কম হচ্ছে, চাপটা যখনই কমে যাচ্ছে তখন তার আয়তনটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে, এইদিকে যাওয়া মানে হচ্ছে আয়তনটা বেড়ে যাওয়া। দেখো চাপ কমে যাচ্ছে আয়তনটা বেড়ে যাচ্ছে, এইরকম করতে করতে যখনই চাপ কমবে তখনই তার আয়তনটা এরকম ভাবে কি হবে, আয়তনটা বাড়বে। অর্থাৎ একটা বাড়লে আর একটা কমে, একটা কমছে আর একটা বাড়ছে, এই ধরনের এটাকেই বলা হয় থাকে ব্যস্ত সম্পর্ক। এটাই বলেছিল বয়েল যে চাপের সাথে কি, চাপের আয়তনের সাথে চাপের ব্যস্ত সম্পর্ক। দেখো এই সূত্রটাই করছে। এইবারে আরো ভালো হয় যদি আমরা এই গ্রাফটাকে যদি আমাদের আঁকতে বলে, পি এবং ভির যদি গ্রাফ আঁকতে বলে তাহলে যদি আমরা অ্যাটমসফিয়ার এগুলো তো লিখবই, এটিএম কে বা এখানে লিটারকে লিখবো, এছাড়া যদি আমি তার টেম্পারেচারের উল্লেখ করে দিতে পারি। টেম্পারেচারের উল্লেখ মানে হচ্ছে ধরো এইটা হচ্ছে T1, এটা T2, এটা হচ্ছে T3। অর্থাৎ যত বেশি উষ্ণতা হবে, উষ্ণতা T3 ধরো বড়, T2 হচ্ছে তার থেকে ছোট, T1 হচ্ছে আরো ছোট। অর্থাৎ যত উষ্ণতা বাড়বে এই গ্রাফটা কিন্তু তত কি হবে, অক্ষ থেকে দূরে সরে যাবে। আমি যদি এইভাবে যদি আর টির উল্লেখ করে করতে পারি তাহলে কিন্তু গ্রাফটা ভালো হয়। এইবারে দেখি পির সাথে 1/v যদি বলা হয়, দেখো পি ব্যস্ত সম্পর্ক বলেছিল ভির সাথে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে একটা সমান করার জন্য আমি একটা ধ্রুবক এনেছিলাম, হ্যাঁ এটা হচ্ছে 1/v যদি বলে। এবার যদি গ্রাফটা যদি এর এইভাবে আঁকতে বলে তাহলে কার সাথে গ্রাফ আঁকতে বলে, যদি পির সাথে 1/v যদি গ্রাফ আঁকতে বলে তাহলে কেমন হবে। দেখো আমি পির সাথে 1/v, ভি বলছি না, আমি 1/v তাহলে কি সম্পর্ক, একটা সরল সম্পর্ক, মানে একটা বাড়লে আরেকটা বাড়ছে, এই ধরনের সম্পর্ক। এটাকে একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখা আমি এখান থেকে কিন্তু পাবো। দেখো আমি পির সাথে ভি নয়, পির সাথে 1/v পুরোটাকে একটাই ধরে নিচ্ছি, মানে একটাকে এক্স ধরছি একটাকে ওয়াই ধরছি। তাহলে ধরো এটা ওয়াই সমান সমান এইটাকে ধরো এম, আর এই যে জিনিসটা 1/v ধরো এটা কোন অক্ষ, এক্স অক্ষ, এটাকে এক্স লিখছি। এইটা একটা সরল রেখার হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ, ওয়াই সমান সমান হচ্ছে এম এক্স, আর ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি যদি হয় এটা একটা সরল রেখার সমীকরণ, এটাও সরল রেখার সমীকরণ, এটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এই ধরনের সমীকরণগুলোর ক্ষেত্রে কেমন হয়, লেখচিত্রটা এইভাবে হয়ে থাকে, এই রকম ভাবে হয়, মানে এই জায়গাতে এইটাই হচ্ছে সি, কিন্তু এখানে সি নেই, এখানে সিটা কি, এখানে সিটা হচ্ছে শূন্য, তাহলে এটা কিন্তু মূল বিন্দুগামী। তাহলে পির সাথে যদি 1/v যদি গ্রাফ আঁকতে বলে তাহলে তুমি দেখো আমি 1/vটাকে কি ধরেছি, এক্স অক্ষ ধরেছি, আর পিটাকে কি ধরেছি, ওয়াই। তাহলে এইটা একটা সমীকরণ মেনে চলছে, দেখো এটাকে ওয়াই ধরছি, এটাকে আমি এম ধরছি, নতি বলা হয় এটাকে, পরে আলোচনা করছি। তাহলে 1/v, এই 1/vটাকে আমরা কি ধরেছি, এক্স। তাহলে এই ধরনের যে সরল, এই ধরনের যদি সমীকরণ হয় সেটা একটা সরল রেখা বা স্ট্রেট লাইনের একটা সমীকরণ। তাহলে এইটা কিন্তু একটা সমীকরণ কেমন না, মূল বিন্দুগামী সমীকরণ। আর যদি এই ধরনের যদি সমীকরণ পেতাম তাহলে সেটা কিন্তু এখান থেকে এই যে যেখানে ছেদ করতো ওয়াই অক্ষকে সেটাকে আমরা সি বলতাম। এই জিনিসটা কিন্তু তোমরা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা আমি যদি উল্টোটা বলতাম, আমি যদি বলতাম ভির সাথে 1/p, একই রকমই দাঁড়াবে আমাদের যে দেখো আমরা পির সাথে 1/v করছি, এবার ভির সাথে 1/p করছি,
এইবারে এখানেও আমি যদি একটা সমান সমান একটা করি, তাহলে একটা ধ্রুবক চলে আসলো কে, এটাকে 1/p। এইবারে যদি আমি এইটাকে ভিটাকে যদি ওয়াই ধরি আর এইটাকে যদি আমরা এক্স ধরি, তাহলেও দেখো একটা সরল রেখা পেয়ে গেলাম। তাহলে যদি এই গ্রাফটা আমাকে আঁকতে বলতো যে ভির সাথে 1/p যদি গ্রাফ আঁকতে বলতো, সেটাও কিন্তু মূলবিন্দুগামী একটা গ্রাফ আমরা পেতাম। তাহলে গ্রাফগুলো কেন পাচ্ছি সেটা আমাদের জানে, মুখস্থ বিদ্যা করে হবে না, আমাদেরকে জানতে হবে যে কিভাবে এই গ্রাফগুলোকে পাওয়া যায়। তাহলে দেখো এই গ্রাফটা পেতে গেলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে যেটা করতে হচ্ছে যে সরল সমীকরণটাকে কিন্তু আগে জানতে হচ্ছে। আচ্ছা, এইবারে দেখো পিভি আমরা তো পেয়েছি, পিভি হচ্ছে ধ্রুবক, আমরা পিভি ধ্রুবক পেয়েছি। পিভি যদি ধ্রুবক পাই তাহলে আমরা কি বলতে পারি, পিভি ধ্রুবক পেলে তাহলে পিভি যার সাপেক্ষে হোক না কেন, উষ্ণতা স্থির আর যদি ভর যদি স্থির থাকে, হ্যাঁ, এই পিভির মান যার সাপেক্ষে হোক, পি আর ভি যার সাপেক্ষে হোক না কেন, সবসময় কি পাবো, একটা সরল রেখা আমরা পাবো। তো এই সরল রেখাটা কেমন হবে, আমরা একটা সরল রেখা না দিয়ে আর এখানে তীর চিহ্ন দিয়ে অক্ষটাকে দেখালে সুবিধা হবে। আর এখানে যদি আমরা দিই, এইটা হচ্ছে T1 উষ্ণতা, মানে কম উষ্ণতা, তার থেকে আর হচ্ছে T3। তাহলে আমরা এই জিনিসটাকে এখানে লিখে দিব, T3, T2 আর হচ্ছে T1। তাহলে যখনই আমরা উষ্ণতা বাড়াচ্ছি, দেখো তারা কি হচ্ছে, মানে সমান্তরাল সরলরেখাই পাচ্ছি, পি মানে এক্স অক্ষের সাথে সমান্তরালই পাচ্ছি, কিন্তু সেটা কিন্তু আরো দূরে চলে যাচ্ছে। উষ্ণতা বাড়লে সেই সরলরেখাটা কি হয়, দূরে চলে যায়। তাহলে পিভির সাপেক্ষে ভির সরলরেখা লেখচিত্র কিন্তু এই একই রকমই হবে। এইবারে তোমাদের আমি যেটা বলছি, তোমরা 9-এ লগ পড়েছো, তাই জন্য তোমাদেরকে আমি এটা বলে দিচ্ছি যে পিভির সাথে যদি পিভিটা হচ্ছে ধ্রুবক, মানে কে বলেছিলাম, আমি যদি এখানে লগ আনি তাহলে লগ পিভি হবে, আর এখানে হচ্ছে লগ কে হবে। গুণ থাকলে কি করতে হয়, গুণ থাকলে তাদেরকে কিন্তু যোগ করে দিতে হয়, তাহলে হচ্ছে লগ ভি সমান সমান হচ্ছে লগ কে হবে। তাহলে এই হচ্ছে একটা হলো। আচ্ছা, এইবারে আমি কি করছি, লগ পি সমান সমান আমি কি করছি, এই জিনিসটা লগ ভিটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে লগ ভি প্লাস হচ্ছে লগ কে। দেখো মুখস্থ বিদ্যা না করে কিভাবে করা যায়, আমি এখানে একটা গ্রাফ আমাকে আঁকতে বললো যে লগ পির সাপেক্ষে লগ ভির একটি গ্রাফ আঁকো। তাহলে আমি দেখো লগ পি কে কি ধরেছি, ওয়াই ধরেছি, মাইনাস আছে যেমন লগ ভি কে কি ধরেছি, এক্স, এই জায়গাতে এম থাকে, আমি বলেছিলাম এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে এম নতি, তাহলে আমরা এম এক্স লিখলাম এখানে, প্লাস এইটাকে কি লিখবো, সি। তাহলে দেখো যেহেতু মাইনাস আছে সরল রেখাটা, তাহলে আমি বলেছিলাম আগে যেটা দেখেছিলাম এদিক থেকে, এটা কিন্তু মানে মাইনাস যদি থাকে সেটা কিন্তু এস অক্ষকে ছেদ করবে, এক্স অক্ষকে ছেদ করবে, এই ধরনের সরল রেখা পাবো। আর যদি এটা প্লাস হতো তাহলে এই ওয়াই অক্ষকে ছেদ করতো। তাহলে দেখো এটা একটা সরল রেখার সমীকরণ, তাই জন্য আমরা কিন্তু এটা পেলাম। তাহলে এখানে সির মানটা কত, সির মানটা হচ্ছে লগ কে, আর নতি এম, এমটা কত, এমটার মান হচ্ছে এখানে দেখো কি আছে, -1 আছে, যে নতি এখানকার যে সরলরেখার যে নতি, সেই নতির মান হচ্ছে -1, এটাকে বলা হয় থাকে নতি, নতি হচ্ছে -1 হবে। তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে, সহজভাবে শিখে চলে গেলাম কিন্তু কিছুই আমার কাজে লাগলো না ভবিষ্যতে, সেটা কিন্তু নয়, এইভাবে তোমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে কিভাবে লেখচিত্রকে আঁকতে হয়, সেই বয়েলের যে সূত্র আমি পেলাম, কি পেলাম না, পিভি সমান সমান ধ্রুবক পেলাম, মানে কে পেলাম। তাহলে বয়েলের সূত্রে আমরা কি পেলাম, পিভি সমান সমান কি পেলাম, তাহলে আমরা বয়েলের সূত্র থেকে কি গাণিতিক রূপটা পেলাম, সেটা পেলাম যে বয়েলের সূত্রে পেলাম হচ্ছে পিভি সমান সমান হচ্ছে ধ্রুবক, মানে কে হয়ে থাকে, এইটা কিন্তু আমরা এখান থেকে জানলাম। আমরা যেটা এবার বের করব, চাপের সাথে ঘনত্বের সম্পর্ক, চাপের সাথে ঘনত্বের সম্পর্ক, ঘনত্বের সম্পর্ক কি সম্পর্ক দেখো, তাহলে আমাকে প্রথমে ঘনত্বটাকে বের করে নিতে হবে। ঘনত্ব কি,
ডি দিয়ে লেখা হয়। ঘনত্ব তোমরা জানো একক আয়তনে বস্তুর ভরকে বলা হয় ঘনত্ব, তাহলে ভর বাই হচ্ছে আয়তন, একক আয়তনে বস্তুর ভরকে বলা হয় ঘনত্ব। তাহলে এখানে এম হবে, আয়তন কি হবে, আয়তন হচ্ছে ভি। তাহলে আমরা এখানে দেখো পির জায়গাতে কি লিখতে পারি, দেখো ভি সমান সমান আমরা এম বাই ডি বলতে পারি, এই ডিটাকে এখানে লিখলাম। তাহলে এম এর জায়গাতে আমরা লিখলাম হচ্ছে এম ইন্টু ডি সমান সমান হচ্ছে কে। তাহলে পি বাই ডি সমান সমান কি হলো, কে বাই এই এমটা কিন্তু এখানে নিচে চলে আসলো। দেখো এখানে ভর হচ্ছে নির্দিষ্ট, কে ধ্রুবক, তাহলে টোটালটাই কিন্তু একটা ধ্রুবক হলো, তাহলে এইটা হচ্ছে ধ্রুবক। তাহলে পির সাথে মানে চাপের সাথে ঘনত্বের কি সম্পর্ক, চাপের সাথে ঘনত্ব স্থির উষ্ণতায় কিন্তু, কারণ এটা হচ্ছে বয়েলের সূত্র বলেছে, তাহলে এই কথাটা লিখতে হবে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কথাও বলতে হবে, নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে কি সম্পর্ক না সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক। তাহলে দেখো আমরা এখানে চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক জানলাম, আমরা বিভিন্ন লেখচিত্র আঁকতে জানলাম। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলো। আমি একটা অঙ্ক করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে একটি নির্দিষ্ট উষ্ণতায়, যখনই নির্দিষ্ট উষ্ণতা বললো আমরা বয়েলের সূত্রকে প্রয়োগ করব। তাহলে একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি বেলুনে তোমাদেরকে চাপ সম্পর্কে জানিয়েছি, তাহলে তোমরা নিশ্চয়ই এইটা বুঝতে পারবে। 90 সেমি পারদস্তম্ভ চাপে 1.2 লিটার বায়ু ভরা আছে। তাহলে স্থির উষ্ণতায় যদি বায়ুর চাপ 70 সেমি এইচজি করা হয় তাহলে আয়তন কত হবে, দেখো আমরা চাপ সম্পর্কে ধারণা পেয়েছি, তাহলে সেখান থেকে আমরা P1 পেয়ে যাব এখানে কত না 90 সেমি পারদস্তম্ভ চাপ। P2 কত, P2 মানে শেষে যেটা হয়েছে 70 সেমি পারদস্তম্ভ চাপ হয়েছে, অর্থাৎ চাপে পরিবর্তন হয়েছে। আয়তন কত ছিল, আয়তন ছিল 1.2 লিটার। এবারে আয়তন কত হলো V2, এটা আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই ওই যে সূত্র পেয়েছিলাম P1 V1 সমান সমান P2 V2, এই সূত্রকে প্রয়োগ করে অঙ্কটাকে করতে পারি। P1 কত, সেই মানগুলোকে বসাও। P1 হচ্ছে 90, V1 আমরা জানি হচ্ছে 1.2, P2 আমরা জানি 70, V2 আমাকে বের করতে হবে। তাহলে V2 সমান সমান হচ্ছে 90 ইন্টু 1.2 বাই হচ্ছে 70, তাহলে দশমিকের জন্য নিচে কিন্তু একটা শূন্য বসবে। তাহলে এটা যদি কাটি 9 10 হচ্ছে 90 হবে। তারপর আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 6 দুগুনি 12, 35 দুগুনি 70, 35 দুগুনি 70, তাহলে 6 9 হচ্ছে 54 আর নিচে হচ্ছে 35। তাহলে এগুলো অঙ্কগুলো আমরা দশমিকে ক্যালকুলেটর নাই, তাহলে দশমিকে বের করতে অসুবিধা আছে, তাই জন্য কি করব আমরা ভাগ করে পূর্ণ সংখ্যাতেই রেখে দেবো। তাহলে 3500কে 35, 5 6 7 8 9 10 11 12 13 14 9, হাতে থাকে 1 4 5 1, তাহলে এটা লিখবো 1 পূর্ণ 19 বাই হচ্ছে 35 এত লিটার। কারণ এইগুলো অঙ্কে দশমিকে করতে গেলে আরেকটু সময় লাগবে, দশমিকে করলেও অসুবিধা নেই, তোমরা করতে পারো। তাহলে তোমাদেরকে একটা আমি অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এখান থেকে, তোমরা বাড়িতে একটু চেষ্টা করবে যে চাপে অনমনীয় একটি পদার্থ সহ কিছু পরিমাণ গ্যাসের আয়তন 760 mmHg, আয়তন এত চাপে ধরো 100 সিসি এবং
1000 mmHg চাপে 80 সিসি কঠিন পদার্থটির আয়তন কত হবে? তাহলে এখানে তোমাদের একটু হিন্টস দিয়ে দিয়েছি। কঠিন পদার্থের আয়তন ধরে নিবে ভি। তাহলে ভি হলে তাহলে গ্যাসের আয়তন কত? গ্যাসের আয়তন হচ্ছে এই চাপে 100 মাইনাস ভি হবে গ্যাসের আয়তন, কারণ কঠিন পদার্থের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করা যায় না, গ্যাসের ক্ষেত্রেই প্রয়োগ করতে হবে। তাহলে আমরা গ্যাসের আয়তনটাকে, কঠিন পদার্থের আয়তন ভি পেলাম, তাহলে গ্যাসের আয়তন কত হবে? তাহলে ওই কঠিন পদার্থের আয়তনকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি বলবো না 100 মাইনাস ভি করে দেবো। আবার এখান থেকেও আমার কিন্তু আয়তন বের করতে, গ্যাসের আয়তন বের করতে গেলে 80 মাইনাস ভি করে নিতে হবে। করে P1 V1 সমান P2 V2 যেমন সূত্র আছে এই সূত্র করে। তাহলে P1 কিন্তু নর্মালি কিন্তু আমরা পেয়ে গেছি, P1 P2 পেয়ে গেছি। V1 এর ক্ষেত্রে একটু ঝামেলা আছে, এটা কিন্তু V1 নয়। তাহলে আমাকে এই কঠিন পদার্থের আয়তন ধরে নিতে হবে। এখান থেকে কঠিন পদার্থের আয়তনকে বিয়োগ করে V1, এখান থেকে কঠিন পদার্থের আয়তন V কে বিয়োগ করে V2 আমরা পাবো। তারপরে সেখান থেকে আয়তনকে বের করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। এর পরের দিন বাকি অংশটা আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.